দেখুন, আন্তর্জাতিক দুনিয়ায় নিঃসন্দেহে বড় খবর হচ্ছে 14 দিনের জন্য সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতি জানিয়েছে ইরান। এর মধ্যে আবার মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা নিয়েছে পাকিস্তান, আর তারই মধ্যে ইরান 10 দফা দাবিকে সামনে রেখেছে। দেখুন, সকালে সভ্যতা শেষ করে দেওয়ার হুঁশিয়ারি, সন্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা। আপাতত 2 সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত 8টায় ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগেই যুদ্ধবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। এই যুদ্ধবিরতি দুতরফেই বলেও জানান তিনি। ট্রাম্প তার পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতার কথা উল্লেখ করে লিখেছেন, ইরান যদি অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়, তাহলে আমি 2 সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখব। এটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হবে। আমরা ইতিমধ্যেই আমাদের সব সামরিক লক্ষ্য পূরণ করেছি এবং আরও বেশ কিছু করেছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি চূড়ান্ত চুক্তির দিকে আমরা অনেক দূরে গিয়েছি। ইরানের কাছ থেকে আমরা 10 দফা প্রস্তাব পেয়েছি এবং আমরা বিশ্বাস করি এটি আলোচনার জন্য কার্যকর হবে। পাকিস্তানের মাধ্যমে ইরান আমেরিকার কাছে যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেগুলি হলো, আমেরিকাকে আগ্রাসন না চালানোর প্রতিশ্রুতি দিতে হবে, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মেনে নিতে হবে, ইরানের উপর থেকে প্রত্যাহার করতে হবে সব নিষেধাজ্ঞা, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নেওয়া ইরান বিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে, IAEA বা আন্তর্জাতিক পরমাণু সংস্থায় তাদের বিরুদ্ধে নেওয়া সব প্রস্তাব খারিজ করতে হবে, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, ইরান থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, ইরান এবং তার সহযোগী দেশ যেমন লেবাননের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। ইরান আমেরিকা যুদ্ধবিরতি এবং তার ফলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে গেলে ভারতে যে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। हम शांति के हर पहल का स्वागत करते हैं। हम आशा करते हैं कि पश्चिम एशिया की यह पहल यूक्रेन में भी शांति बहाल करने के प्रयासों को प्रोत्साहित करेगा। Ensuring the safety, security and welfare of the large Indian community in the region, in the West Asian region, remains our highest priority. ইরান আমেরিকার সাময়িক যুদ্ধবিরতিতে চাঙ্গা হয়েছে শেয়ার বাজার। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, আপনার অভিজ্ঞতা কি বলছে? এই যে 14 দিনের সংঘর্ষ বিরতি, সেটা স্থায়ী হবে কিনা? তার কারণ দর্শকদেরও মনে থাকবে যে গত বছর যখন অপারেশন মিডনাইট হ্যামার হলো, তারপরেও কিন্তু সংঘর্ষ বিরতি হয়েছিল। 6-7 মাসের মধ্যে অপারেশন এপিক ফিউরি শুরু হয়ে গেল। আজকে আমরা কথা বলছি 8 তারিখে দাঁড়িয়ে, মাত্র 1 সপ্তাহ আগে এই ইরানের বিদেশমন্ত্রী তিনি বলছেন ইউএস এর প্রতি তার রয়েছে জিরো ট্রাস্ট। কোথাও কি মনে হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে সেই ট্রাস্ট বা বিশ্বাসের বন্ধনটা তৈরি হয়েছে? একেবারেই না, আপনি যথার্থ বলেছেন। আমার মনে হয় অলরেডি আমরা এই যুদ্ধবিরতির মধ্যে সম্পর্কের ফাটল বা চির দেখতে পাচ্ছি। ইসরায়েল কনভিন্স না যে তারা লেবাননকে অ্যাটাক করতে পারবে না। হেজবুল্লাহ বলছে আমরা খুব তাড়াতাড়ি ইসরায়েলের জমি কেড়ে নেব, এবং ইসরায়েল গুছিয়ে এই কদিন যখন সারা বিশ্ব ইরান আর আমেরিকার লড়াই দেখছিল, লেবাননের তাদের যতটা দরকার গ্রাউন্ড অপারেশন করে গেছে, এবং সেটা খুব একটা মিডিয়াতে আসেনি। ইসরায়েলের অপোজিশন লিডার বেঞ্জামিন নেতানিয়াহুর ক্রিটিসিজম শুরু করে দিয়েছেন যে সে এই যদি চুক্তি মেনে নেয় তাহলে সেটা দেশের সাথে মানে দেশদ্রোহিতার সমান। আমাদের ভারতবর্ষ খুব তাড়াতাড়ি একটা অ্যাডভাইজারি দিয়েছে যে এক্সিট ইরান, যত সত্তর হয় সম্ভব হয় ইরান থেকে এম্বাসির সাহায্য নিয়ে আউট হয়ে যাও ভারতীয়রা। এটা সহজে দেয় না, ভারতীয় কোনো ইনপুট ছাড়া দেয় না। এবং এই মুহূর্তে ট্রাম্প বলছেন যে যে ইউরেনিয়াম এনরিচমেন্টের দাবিতে আপনারা দেখাচ্ছেন, ওটা বলছেন কোনো রকমই সম্ভব হবে না। এবং ইরান তো প্রথম দিক থেকেই বলছে যে ঠিক আছে আমরা রাজি না এইরকম বিষয়তে, এরা বলছে তাই জন্য রাজি হয়েছে। আজকে এছাড়া আপনি যদি দেখেন এই যুদ্ধে ইরান 27 ফেব্রুয়ারি যে সিচুয়েশনটা ছিল আমাদের যুদ্ধটা শুরু হওয়ার আগে 28 ফেব্রুয়ারি, তার থেকে ইরান অনেক বেশি পেয়ে গেল। ইরান হরমুজের ট্যাক্স লাগালো, তখন হরমুজের ট্যাক্স লাগতো না। ইরানের উপরে স্যাংশন ছিল, স্যাংশন উঠে যাবে যদি এই 10টা পয়েন্ট মেনে নেওয়া হয়। ইরানকে ইউরেনিয়াম এনরিচ করতে দেওয়া হবে, তখনই ইরান মেনে নিয়েছিল, যেটা ওমানের মধ্যস্থতায় কথা হচ্ছিল যে আমরা আমাদের যত এনরিচ ইউরেনিয়াম আছে হ্যান্ড ওভার করতে IAEA কে রাজি আছি। এখন ইরান উল্টো সুরে গাইছে। এই মুহূর্তে কুওয়াত, বাহরাইন, UAE আর সৌদি আরবিয়াতে
ইরানের অ্যাটাক চলছে এবং হিজবুল্লাহ আর লেবাননের সাথে ইসরায়েলের। এবার এইখানে কতটা পাকিস্তানের মধ্যস্থতা না অন্য কিছু, কারণ পাকিস্তানকে আমার মনে হয় ব্যবহার করা হচ্ছে টিস্যু পেপারের মতো। কারণ আজকে একটি ড্রাফট বেরিয়েছে যেটা প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান টুইট করে ফেলেছিলেন, তো ড্রাফটটা কে লিখে দিল তাকে, সেটা নিয়ে কথা হচ্ছে সারা বিশ্বে যে পাকিস্তান ওই রকমই করছে যেটা ইউএস তাকে বলছে। এবং পাকিস্তান একটা স্টেটমেন্ট দিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সবকটি আরব দেশের সাথে পাকিস্তান বিশ্বাসঘাতকতা করলো। পাকিস্তান ইউএই যেহেতু তাদের টাকা ফেরত চেয়েছে $3.5 বিলিয়ন, পাকিস্তান তাদের বলেছে তোমরা ভারতের অখণ্ড ভারতের অংশ হয়ে গেছো। এই স্টেটমেন্ট পাকিস্তান থেকে আসছে এখন, এবং সেইখানে পাকিস্তান আরব কান্ট্রিগুলোকে ভার্চুয়ালি বিক্রি করে দিল চায়না, রাশিয়া আর ইরানের পরামর্শে। এবং তাদের এখন তাদের নিজের তেল বিক্রি করতে গেলে বা অন্য কেউ কিনতে গেলে তাদেরকে এখন ট্যাক্স দিতে হবে, ইরানের কাছে মাথা নত করে থাকতে হবে। সেইটা কোনো আরব কান্ট্রি পছন্দ করবে না। এইবার এই পুরো ব্যাপারটাতে আমার বুঝতে পারছি না, যদি আমেরিকা বিশাল কোনো অর্থ লগ্নি না করে কিভাবে এটা হবে। কারণ ট্রাম্প তো অবভিয়াসলি আপনি যেটা দিয়ে শুরু করলেন, সকালে একরকম বলছেন, বিকেলে একরকম বলছেন, এবং এটা এখন থেকে চলছে না, বহুদিন ধরে চলছে। এবং সেখানে সত্যি কি কোনো রেজিম চেঞ্জ হয়েছে? হয়নি তো, বাট উনি বলছেন রেজিম চেঞ্জ হয়েছে। উনি বলছেন 50% ট্যারিফ লাগাবেন, এবং কারা ওয়েপেন দেয় ইরানকে? রাশিয়া আর চায়না। এবং আজকে নর্থ কোরিয়াও মিসাইল টেস্ট করেছে। আমার মনে হয় এত সহজে এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে না। পাকিস্তানের প্রসঙ্গ ব্রিগেডিয়ার দেবাশিস দাস তুলছেন, আমি এই প্রসঙ্গে একেবারে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসতে চাইবো। আমি বলছি এইটা ভারতের কাছে কতটা অস্বস্তিকর। এক হচ্ছে কার্যত যদি ট্রুথ সোশ্যালে পাকিস্তান সম্পর্কে করা মন্তব্যগুলো এই একেবারে সংঘর্ষ বিরতি নিয়ে দেখে থাকেন, কার্যত স্তুতি গাইছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে কার্যত একটা আমি বলছি মেসেঞ্জার অফ পিস হয়ে ওঠার একটা বার্তা পাকিস্তানের তরফে দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয় রাজগোপাল বাবু, 10 তারিখে এই শান্তি নিয়ে যে বৈঠক রয়েছে দুই দেশের মধ্যে ইসলামাবাদে, সেখানে আমেরিকার উপরাষ্ট্রপতি তিনি উপস্থিত থাকবেন, আবার শোনা যাচ্ছে ইরানের যিনি স্পিকার তিনি উপস্থিত থাকবেন। আমি বলছি এইটা ভারতের কাছে কতটা অস্বস্তিকর বলে মনে হচ্ছে আপনার? দেখুন, পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে সেখানে একটা ভূমিকা তৈরি করেছে এবং ওদের অনেকগুলো জাহাজ ছেড়ে দিয়েছে। ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আমরা এই দালালি করি না, আমাদের ভারতের কাজ এইগুলো নয়, আমরা সারা বিশ্ব জুড়ে শান্তির কথা বলি। হ্যাঁ, কে কোথায় কী করছে সেখানে মধ্যস্থতা করে দুটো পয়সা করা ভারতবর্ষের কখনো লক্ষ্য না। পরিষ্কার একেবারে হিট করেছেন পাকিস্তানকে। এখন হ্যাঁ, দেখুন যে এই যে প্রথমে যেটা হচ্ছে হরমুজ প্রণালী যখন খুলে গেল, আমাদের যে সমস্ত জাহাজগুলো আটকে ছিল এলএনজি নিয়ে, এলপিজি নিয়ে, তেল নিয়ে বা অন্য যে সমস্ত সামগ্রী নিয়ে, এখন তো তারা তো সঙ্গে সঙ্গে ভারতে ফিরবে না। এবং ইরান যেটা জানিয়েছে যে আমাদের কাছ থেকে ওরা যেটা লেভিটা বলছে, লেভিটা ওরা কিন্তু নন ব্রিক্স কান্ট্রি, মিত্র নয় এমন লেখের কাছে বলছে লেভি একটা চাইছে, চাইনিজ ইউয়ানে সেটা দিতে হবে। কিন্তু ভারতের উপরে কোনো লেভি চাপাবে বলে এখনও কোনো জানায়নি, কারণ এখনও ভারতকে ওরা বন্ধু হিসেবে মনে করে। হ্যাঁ, পাকিস্তান একটা গুরুত্ব পেয়েছে, কোনো সন্দেহ নেই। পাকিস্তান তো আমরা জানি যে কিভাবে সেখানে আসিম মুনিরকে সেখানে আমরা দেখেছি যে সেখানে লাঞ্চে ডাকা হচ্ছে। হোয়াইট হাউসে লাঞ্চে ডাকা শুধু নয়, সেই লাঞ্চে কি কি মেনু ছিল সেটা পর্যন্ত তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেগুলো তো আমরা দেখেছি, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই মুহূর্তে খুশি যে যুদ্ধ কিছুদিন হলো মিটছে, আমরা তেলের যে এগুলো আমরা সেগুলো তৈরি করতে পারছি। এবং আমরা দেখুন এলএনজি আমরা কিন্তু বিকল্প চেষ্টায় রয়েছি, রাশিয়ার সঙ্গে কি এলএনজি আনা যায়, এলপিজি আনা যায়, অস্ট্রেলিয়া থেকে এলএনজি কি আনা যায়, সেগুলো আমাদের বিকল্পের সন্ধানে। যুদ্ধ আমাদের বারবার বুঝিয়ে দিচ্ছে যে তোমার ডেস্টিনেশন পাল্টাতে হবে, আমরা পাল্টাচ্ছি। প্রযুক্তি কী করে তেলবিহীন যে সমস্ত প্রযুক্তি তৈরি হচ্ছে, চীন কিন্তু ব্যাপকভাবে চলে গেছে যে তেলের বিকল্পর দিকে। আমাদেরও সেই প্রযুক্তি কী করে আনা যায় সেই দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, পাকিস্তান কিছু পেয়েছে, আমরা সেই নিয়ে খুব একটা আমাদের যন্ত্রণা নেই, যুদ্ধ মিটেছে, শান্তি মিটে হচ্ছে। এখন চীন কিন্তু খেয়াল রাখতে হবে, যে একটা বড় উদ্যোক্তা। চীন কিন্তু ইরানের উপর বারবার চাপ দিচ্ছে যে তেল যদি আটকে যায় আমাদের অর্থনীতি কোল্যাপস করবে। সুতরাং চীনের স্বার্থ এখানে জড়িয়ে আছে, যে রাশিয়া চীন দুজনের স্বার্থ এখানে রয়েছে, কিন্তু বিপরীত স্বার্থ। তেলের দাম বাড়লে রাশিয়ার লাভ, কিন্তু তেলের দাম বাড়লে চীনের ক্ষতি। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে দুজনেই যেহেতু ইরানকে সাপোর্ট করছে, ইরান তার মাঝামাঝি জায়গায় যেতে বাধ্য হচ্ছে। এবং আমেরিকা খেয়াল রাখতে হবে, মিড টার্ম ইলেকশন আসছে, ইসরায়েল ওই ইলেকশন কিন্তু নভেম্বরে থাকলো, আমরা জানি সেখানে বাজেট জনিত কারণে বাজেট পাস করাতে হবে।
তার জন্য যে কোনো দিন ইলেকশন অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি বলে দিন আমরা বিরাট কিছু পেয়েছি, এর মাধ্যম দিয়ে ইলেকশনটা থেকে আপনি উতরে নিতে পারেন, কিন্তু আবার যদি যুদ্ধে যেতে চান তাহলে কি হবে আনসার্টেন আমরা জানি না। ইরান কিন্তু যেভাবে সেকেন্ড স্ট্রাইকে ফেরত চলে এসেছে, তাদের সমস্ত এয়ারফোর্স গেছে, নেভি গেছে, কিন্তু যেভাবে সেকেন্ড স্ট্রাইক দ্বারা ওরা দেখার মতন ছোট ছোট যেভাবে আক্রমণ করছে এটা দেখার মতন। তো এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকা আমার মনে হয় ইরান একটা ছোট দেশ হওয়া সত্ত্বেও সুপার পাওয়ার আমেরিকার সঙ্গে যেভাবে প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে লড়াই চালিয়ে গিয়েছে, অন্তত ক্ষমতা নিরিখে যে জায়গায় আমেরিকার সঙ্গে তুল্যমূল্য জায়গায় ইরান দাঁড়িয়ে রয়েছে, সেইটা অনেকে কার্যত বিস্মিত করেছে। আমি এখানে কর্নেল কৌশিক সরকারের কাছে আসবো। আমি বলছি এই যুদ্ধটা, ধরুন যুদ্ধবিরতি যেটা, এই যুদ্ধবিরতি 14 দিন স্থায়ী হবে নাকি সেটা যুদ্ধবিরতি একটা স্থায়ী সমাধানের দিকে যাবে, সবটা তো ধরুন নির্ভর করছে ইরানের তরফে যে 10 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 10 দফা দাবি আমেরিকা মানবে কিনা, মানে সেইটা কতটা আমেরিকা মানবে বলে আপনার মনে হচ্ছে কর্নেল সরকার? আপনার উত্তরটা নেওয়ার আগে একবার ভারত সরকারের তরফে এই যুদ্ধবিরতি নিয়ে কি বলা হলো একবার দেখবো, তারপর কর্নেল কৌশিক সরকার। দেখুন, घरेलू एलपीजी की सप्लाई नॉर्मल है, सभी डिस्ट्रीब्यूटर्स के पास पर्याप्त स्टॉक अवेलेबल है, कहीं कोई ड्राई आउट रिपोर्टेड नहीं है, लगभग 95% बुकिंग ऑनलाइन हो रही है और लगभग 91% रिफिल की डिलीवरी डीएसी कोड के साथ हो रही है। और ये 91% जो फिगर है वो ये इंश्योर करता है कि डाइवर्जन न हो। कमर्शियल एलपीजी के संबंध में मैं आपको बताना चाहूंगी कि 12 मार्च से पहले कमर्शियल एलपीजी की सप्लाई को बंद किया गया था, लेकिन 12 मार्च को 20% सप्लाई को स्टार्ट किया गया और इसमें हॉस्पिटल और एजुकेशनल इंस्टीट्यूशंस को प्रायोरिटाइज किया गया। কর্নেল সরকার কি মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা বলছি যে এই যে 10টা পয়েন্টের ডিমান্ড ইরান রেখেছে আমেরিকার কাছে, ইট ইজ সামথিং লাইক অ্যান এমপ্লয়ি টেকিং দ্য এমপ্লয়ার ফর এ র্যানসম। এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, অনেক জিনিসে অ্যাকসেপ্টেবল নয়। আমি মানছি ইরান দারুণ লড়াই করেছে এবং লড়াই চালিয়ে যেত এখনও যদি এই যুদ্ধবিরতিটা না করা হতো, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে একটা হাস একটা কোনো ব্যাপার চলছে, যেটা দেবাশিসও বলছিল, যেটা আপনারা লক্ষ্য করবেন যে ট্রাম্প আজকে কিছু বলছে, কালকে একটা কিছু অন্য কিছু করছে, সেটা কখনোই মানে রিলাই করা যায় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোথাও একটা টাইম পারচেজের ব্যাপার চলে আসছে, কিন্তু টাইম পারচেজ যেটা উভয় পক্ষ হয়তো করছে বা আমেরিকা একটা বড়োভাবে টাইম পারচেজ করছে, যেখানে সে নিজেকে আরও ভালোভাবে রিঅ্যাডজাস্ট করে তারপরে সে হয়তো একটা বড়োভাবে নামতে পারে। এবং এই জিনিসগুলো মাথায় রেখে আমাদেরকে বুঝতে হবে যে যুদ্ধবিরতিটা কতটা মানে 14 দিন টানবে কি টানবে না সেটা কিন্তু কোয়েশ্চেনেবল। কারণ যেটা আমরা একটু আগেই ডিসকাশনে দেখছিলাম যে ইসরায়েলের কিন্তু মানছে না, হিজবুল্লাহকে তারা অ্যাটাক করবেই। এখানে ইরানের ভিতরে আইআরজিসি কতটা মানে এই যুদ্ধবিরতিটাকে নিতে পারছে সেটার উপরেও কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। কারণ ইসলামিক রেভলিউশনারি গার্ডের কিন্তু পুরো ক্ষমতাটা কিন্তু এখন তাদের কাছে। 31টা যে প্রভিন্স আছে ইরানের, তার মধ্যে কিন্তু এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবং লোকাল কমান্ডারদের হাতে অনেক কিছু চলে গেছে, এবং তারা কতটা মানবে দ্যাট ইজ কোয়েশ্চেনেবল। কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদেরকে কিন্তু এই যুদ্ধবিরতিটা যদি আমরা চালিয়ে যেতে পারি, ইট উইল বি বেনিফিশিয়াল ফর আস। কেন? in the long run will be the sufferer, you and me will be the sufferer, nobody else। বাকি আমেরিকার জায়গায় থাকবে, ইরানের জায়গায় থাকবে, ইসরায়েলের জায়গায় থাকবে, এরা কিন্তু আমি বলছি হরমুজ নিয়ে যেভাবে একটা চাপ তৈরি হচ্ছিল, মানে আমেরিকার ওপর এই চাপটা কার্যত ইরান তৈরি করছিল, সেই জায়গা থেকে কার্যত কি এর প্রভাব তো শুধু আমাদের দেশ নয়, গোটা বিশ্বে তার প্রভাবটা পড়ছিল। কার্যত কি একটু আমি বলছি ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের দিকে যেতে কার্যত কি একটু বাধ্য হলেন বলে মনে হচ্ছে? কোথাও তো একটা মানে প্রেশার ওনার উপরে এসছে এই জিনিসটা নিয়ে, যে সুয়েজ এই আপনার এই পার্সিয়ান থেকে এই হরমুজটা যেটা আটকে দিয়েছে ইরান, সেই জায়গাটা থেকে কিন্তু মানে ইউএসএ ওয়াজ নট ভেরি কমফোর্টেবল। কারণ
তাকে চ্যালেঞ্জ করা হচ্ছে এবং সে বুঝে গেছিল যে গ্রাউন্ডে অফেন্সিভ যদি সে করতে যায় ইট ইজ গোয়িং টু বি অ্যানাদার ডিজাস্টার। তো এই জিনিসটা থেকে কোনো একটা জিনিসে সে তার টাইমটা পারচেস করে নিল, পারচেস করে হয়তো এরপরে আবার ইরানের উপরে হামলা করতে পারে এবং আরও গুছিয়ে নিয়ে আচ্ছা, আপনি হামলার কথা বলছেন, আমি একেবারে এর মধ্যে একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেও গিয়েছে। যেমন খবর পাচ্ছি ইরানে একটা অয়েল রিফাইনারি মানে তৈল শোধনাগার, সেখানে কোনো আননোন এনিমি, অজানা শত্রু তাদের উপরে হামলা চালিয়েছে। কারা হামলা চালিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার মধ্যে কুয়েতে আবার তেহরান হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। এটা কিন্তু সবটা হয়েছে সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি চালু হওয়ার পর। ফলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের টানা সেদিকে নজর রয়েছে। ব্রিগেডিয়ার দাস, আপনার মনে থাকবে যে অপারেশন সিঁদুরের পরে ভারতের তরফে সারা বিশ্বের কাছে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই ছবিটা তুলে ধরা হয়েছিল। আজকে কার্যত শান্তির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার পর সেইটা মানে কতটা ভারতের কাছে পাকিস্তানের আসল রূপটা তুলে ধরতে অসুবিধে হবে? আমার মনে হয় না সেটা কোনো বড় ব্যাপার, কারণ পাকিস্তানের আসল রূপ আর নকল রূপ যেটাই হোক, অপারেশন সিঁদুর চলছে। পাকিস্তান অ্যাকচুয়ালি ত্রস্ত অবস্থায় আছে যে ভারতের কাছ থেকে যে কোনো সময় আঘাত আসতে পারে। তাই জন্য তাদের ডিফেন্স মিনিস্টার, তাদের প্রাইম মিনিস্টার, নানান রকম লোক গরম গরম কথা বলছেন, কলকাতায় অ্যাটাক করে নেবো, এটা বাংলাদেশও কিছুদিন আগে বলছিল। এবার আমার মনে হয় না ভারতের কিছু করবার দরকার আছে। ডোনাল্ড ট্রাম্প তো পার্মানেন্ট থাকবেন না, তার কিছু পয়সা করে হিসাব আছে পাকিস্তানের আর্মি চিফের সাথে, তারা সেই হিসাবগুলো করছেন এবং ডোনাল্ড ট্রাম্প পয়সাটা ভালো বোঝেন, আপনারা সবাই জানেন। এবং এই মুহূর্তে গালফ কান্ট্রিজে ফ্লোরিডার একটি কোম্পানি অ্যান্টি ড্রোন টেকনোলজি বিক্রি করছে। সেই কোম্পানির সবার বড় পোস্টে বসে আছে ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে, এরিক আর জুনিয়র ডোনাল্ড ট্রাম্প। এরা গিয়ে অ্যান্টি ড্রোন টেকনোলজি তাকে বিক্রি করছে যার মাথায় ড্রোন পড়ছে এই জন্য যে তাদের বাবা ইরানের মাথায় বোম ফেলেছে। তো দেখুন, ওনারা পয়সা বোঝেন, তো সেটা উনি পাকিস্তানের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করছে। ভারতের এইগুলো নিয়ে এত চিন্তা করবার দরকার নেই। প্রস্তুত আছে। না দেখুন, আমরা বলেছিলাম কূটনীতি আলোচনার মাধ্যম দিয়েই যুদ্ধের সমাধান। আমরা যে বক্তব্য রেখেছিলাম আজকে যুদ্ধবিরতির মাধ্যম দিয়ে ইরান এবং আমেরিকা বুঝিয়ে দিল যে হ্যাঁ, আলাপ আলোচনাই দরকার। যেটা 10 দফা দাবি দিয়েছে সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা সেখানেই খুশি। আমরা মধ্যস্থতা করতে চাইনি, আমরা যুদ্ধ মেটাতে চেয়েছিলাম। যুদ্ধ নয় বুদ্ধ, এটাই ভারতের বক্তব্য, সেখানেই আমরা রয়েছি। কর্নেল সরকার, দেখুন পাকিস্তান একটা এলিভেশনে গেছে এবং তার আড়ালে হয়তো টেরোরিজমটা এমনভাবে আরও চালাবে সেটা আমার মনে হয়। কিন্তু ইন্ডিয়ার জন্য এটা খুব অ্যালার্মিং সিচুয়েশন। ইন্ডিয়াকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, কারণ পাকিস্তান যখন যেরকম করে আর কি, ও যা খুশি করতে পারে, কিন্তু উই হ্যাভ টু বি কশাস ফ্রম আওয়ার স্ট্যান্ড পয়েন্ট অফ ভিউ। মানে পাকিস্তান এমন একটা প্রতিবেশী যাকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ফলে এটা অনেকেই বলছেন যে ভারতকে অত্যন্ত সচেতন এবং সাবধানী থেকে প্রত্যেকটা পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।